কেমন লাগলো? অনেক মজা লাগছে। আমি আবার দয়ালু ছাগল ডাকতেছে আর ওরা বলতেছে কে হেল্প করতেছে। ওয়াও। তারপরে আছে সুন্দর একটা ড্রেসিং টেবিল, যেটা আমাদের সব মেয়ের লাগে। সিঙ্গাপুরিয়ান সিলিক্রাম, জানি না খেতে কেমন হবে, দেখা যাক কেমন হয়। কিন্তু এটা হচ্ছে 550 টাকা পড়ছে। আমাদের চিটাগং থেকে রওনা দেওয়ার পালা। আমরা যাচ্ছি হচ্ছে আলীকদমের দিকে। এই যে আমার গাড়ি এবং পিছনে হচ্ছে আপুর গাড়ি। আপু একদম ব্যাকপ্যাক নিয়ে রেডি হয়ে গেছে। এই দেখেন আপু নেমে আসতেছে। আমরা এখন আছি চিটাগং এক্সপ্রেসওয়েতে। এখান থেকে আমরা উঠছি মুরাদপুর থেকে একদম নেমে যাব যেখানে সমুদ্র সৈকত দেখা যাবে, প্লাস আমরা এনজয় করব এখানকার টানেল। তো চলেন দেরি না করে রাস্তাটাকে উপভোগ করি। এই পথটা এত সুন্দর, পতেঙ্গা বিচের এই রাস্তাটা বর্তমানে আরো অনেক বেশি সুন্দর করছে। এই রাস্তা দিয়ে আসলে পুরো মনে হবে না যে আপনি চিটাগংয়ে আছেন। বিশাল এই যে ব্রিজ দেখা যাচ্ছে। সকালবেলা কেউ নাই, তারপরে বেশ লোক এখানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলতেছে। যেখানে অনেক স্টল, এগুলো সবই এখন বন্ধ, কিন্তু সন্ধ্যাতে বা বিকেলের পর থেকে জমজমাট অবস্থা। হ্যাঁ, ছবি তুলে দিব মামা ছবি তুলে দিব। ব্লক গুলাকে সুন্দর করে রং করে অনেক বেশি কালারফুল করতেছে। এই যে নৌকাগুলো দেখা যাচ্ছে, এইখান থেকে আপনি একদম ওই পারে চলে যেতে পারবেন। আনোয়ারা নামে যে পয়েন্ট আছে ওইখান থেকে পার হয়ে ওদিকে যাওয়া যায়। ভিউটা যে কি সুন্দর লাগতেছে, যদিও ক্যামেরায় হয়তো কুয়াশার জন্য তেমন কিছু চোখে পড়ছে না। রাস্তায় গাড়ি চাপ করার আগে আমরা রওনা দিয়ে দিচ্ছি লোহাগড়ার একটা রিসর্টে থাকার উদ্দেশ্যে। বঙ্গবন্ধু টানেল দেখবো ফার্স্টে, তারপর আমরা চলে যাব আমাদের পতেঙ্গা বিচ দেখা শেষ। এখন আমরা যাচ্ছি টানেলের দিকে। শুভ্র, তুমি যে এতবার চিটাগং আসছো, কখনো টানেলে গেছো? মানে টানেল হওয়ার পরে এটাই আমার প্রথম। এটার বহুবার দেখছি এবং এটা নিয়ে নিউজও কোর্স করা হয়েছে, বাট আমার কখনো সরাসরি আসা হয়নি। টানেলে কিন্তু যেতে হলে আপনাকে টোল দিতে হবে, মোটামুটি কত 200 টাকা। 200 টাকা পার গাড়িতে টোল দিতে হয়। বঙ্গবন্ধু টানেল বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার একটা নতুন দিগন্ত উন্মোচন করেছে। এটি দেশের প্রথম টানেল যা নদীর নিচ দিয়ে নির্মিত হয়েছে। কর্ণফুলী নদীর তলদেশে অবস্থিত এই টানেলটি চট্টগ্রামের পূর্ব এবং পশ্চিম অংশকে সংযুক্ত করেছে। এটা এই পাশে শুধু ওয়ান ওয়ে, এদিক দিয়ে যাওয়া আর ওই পাশে আসা। এবং একটা জিনিস খেয়াল করছো, কান বন্ধ হয়ে গেছে যে ফ্লাইটে উঠলে এরকম কানের মধ্যে একটা পর্দার চাপ পড়ে, সেরকম কান বন্ধ হয়ে গেছে, কান ধাপা ধরে। এই টানেলটি 9.3 কিলোমিটার দীর্ঘ, যার মধ্যে টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। ভালো, তার কারণ হলো আমি কিন্তু এক্সিলেটর পা দিই নাই, না দিয়ে গাড়ি কিন্তু অলরেডি 60 উপরে। দেখো গাড়ি নিয়ে দেখাও, গাড়ি 60 তে এক্সিলেটর আমার পা নাই, চলতেছে। টানেলটি শুধু চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থারই উন্নয়ন আনেনি, এটি দেশের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে চট্টগ্রামের গুরুত্ব বৃদ্ধি করেছে অনেক। কিন্তু কোনো ইয়ে আসলো না তো, গাড়ি নাম্বার ঠিক আছে নাকি চেক করে নেই। জিপ বা কারের জন্য 200 টাকা। গাড়ি নাম্বার ঠিক আছে।
আমরা এখন চলে আসলাম ফোর সিজনে। এই পথে সব থেকে সুন্দর এবং ভালো রেস্টুরেন্ট হচ্ছে এটা। মোটামুটি অনেক মানুষই এখানে আসে। তো চলেন আমরা একটু ফ্রেশন আপ হই, আর সে সাথে কিছু স্ন্যাক্স বা কিছু খাওয়া যায় কিনা দেখি। ফোর সিজনে নেমে আপুরা ব্যস্ত হয়ে পড়লো নাস্তা অর্ডার করতে, আর আমি বাচ্চা সহ চলে গেলাম কিডস জোনে। ওদের আনন্দ দেখে আমি আমার নিজের ভিতরের বাচ্চাকে লুকিয়ে রাখতে পারলাম না, যুক্ত হলাম ওদের সাথে। কেমন লাগলো? অনেক মজা লাগছে। আমার কেমন খাবার দাবার? নাস্তায় আমরা অর্ডার করেছিলাম বিফ খিচুড়ি 280 করে, আর শুভ্র অর্ডার দিয়েছিল চিকেন স্যান্ডউইচ 180 করে। শুভ্র ইউজুয়ালি লং ড্রাইভে কখনো হেভি খাবার খায় না। বেভারেজ আইটেম হিসেবে আমরা সিলেক্ট করেছিলাম সল্টেড লাচ্ছি, 130 টাকা পড়েছিল, যেটা মোটামুটি আমাদের সবারই ভালো লাগছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যের দিকে, যদিও ফোর সিজন থেকে আমাদের গন্তব্যের দূরত্ব খুবই কম। আগে বলে দেই, এটা কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট হয়নি, যে কারণে হয়তো আমরা মানে ভালো মতো দেখাতে পারবো না। আর খুবই রেস্ট্রিক্টেড এরিয়া, অথরাইজড পার্সন ছাড়া এখানে কেউই অ্যালাউড না, যেহেতু এখন পর্যন্ত রেডি হয়নি। একটু কিছুক্ষণ পরপরই যেমন বসার জায়গা আছে, তেমন দোলনা এবং হচ্ছে মানে বিভিন্ন অ্যাক্টিভিটিজের জিনিস আছে। তো চলেন হেঁটে হেঁটে সামনের দিকে যাই। ওরা সবাই খুবই চিল করতেছে, রিল্যাক্স। হ্যাঁ আসি। আর এই পাশে আছে ছোট ছোট কটেজ। ওয়াও, এটা তো দেখতে অনেক সুন্দর। জন্য খুব সুন্দর। আপনি আসছেন, কিছুই নেই, ব্যাগপত্র পাশে রাখতে পারবেন। একটা টেবিল আছে, চেয়ার আছে, এখানে একটা মিরর, পিছনে আছে হচ্ছে মিররের পিছনে এরকম একটা ছোট্ট আলমিরা আছে, প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যাবে। খুব বেশি কোজি কিছু করে নাই, বাট লুকস গুড। এবার আসি মাশরুমটা দেখে ফেলি। আমার এখানে এসে যেটা সবথেকে বেশি ভালো লাগছে, নতুন, একদম নতুন, কোনো কিছু আর কি পুরাতন না, টকটক করছে সবকিছু। এই যে ওয়াশরুমটা খুব বেশি বড় না। তো যারা বাজেটের মধ্যে খুঁজছেন, অ্যাকচুয়ালি 2-2.5 হাজার টাকার নিচে কিন্তু কোথাও কিছু পাওয়া যায় না। এটা 2.5 হাজার টাকা উইথ ব্রেকফাস্ট, নট ব্যাড। আর আপনারা যদি খেতে চান যে আপনারা 3 বেলা খাবেন বা দুপুরে লাঞ্চ করবেন অথবা ডিনার করবেন, সেটা কিন্তু আমাদেরকে আগে থেকে বলে দিতে হবে, তাহলে ওনারা রেডি করে দেন। আর যদি সেটাও না চান, জাস্ট ফোর সিজন থেকে 5 মিনিটের রাস্তা, ফোর সিজন থেকে হেঁটে 5 মিনিট আসলে আপনি এই রিসর্টটা পাবেন। এখন পর্যন্ত আমি রিসর্টটার নাম বলিনি, বলবো, সাথে থাকেন। যে গোল দিতে পারবে 10 টাকা। হ্যাঁ, যে গোল দিতে পারবে 10 টাকা। দূরে যাই, এখানেই এখানেই। কোন রিসর্টে ছিলাম, কেমন কস্ট পড়েছে, কি কি অ্যাক্টিভিটিস আছে করার, এবং কেমন লাগলো রিসর্টটাতে থেকে, সবকিছু নিয়ে আমার একটা আলাদা ভিডিও হবে, যেটা দেখার অপেক্ষায় থাকেন। আর যেহেতু এখানে আমরা 1 রাত ছিলাম, তারপরে আমরা চেক আউট করে চলে যাই কক্সবাজারের দিকে। এখন তো ঘুম থেকে উঠে নাই, আমি ঘুম থেকে উঠছি, শেপটপ করবো, যাবো হলো কক্সবাজার। সবাই রেডি হচ্ছে কক্সবাজার যাওয়ার জন্য, আমরা রেডি হচ্ছি, দেখা হবে কক্সবাজারে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা নিয়ে ফেলি। তারপরে আমাদের চেক আউট করতে করতে প্রায় 12টা বেজে যায়। আমরা এদিকে লেট। তারপর আমরা রওনা দিয়ে দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। কক্সবাজারের রাস্তাতেই রামু উপশহর হাইওয়েতে বেশ কিছু টংঘর আছে। আমাদের কক্সবাজারে যাওয়ার পথে আমাদের সবার ক্ষুধা লেগে গেছে, এই জন্য আমরা আসলে রাস্তায় নেমে পড়ছি। এখানে অনেক ছোট ছোট হোটেল আছে,
এই হোটেলে আমরা খাবার টেস্ট করবো বলতে রাত খাওয়া দাওয়া করবো, সবাই খুবই ক্ষুধার্ত। নামগুলো কিন্তু খুব সুন্দর, বাঙালি বাবু হোটেল, ভাই ভাই হোটেল, শখের হাড়ি হোটেল, এবং এখানে এত মানুষ দাঁড়াইছে, সবই মোটামুটি গাড়ি নিয়ে আসছে, এরকম লোকজন এখানে বসছে, তার মানে নিশ্চয়ই এদিককার খাবার বেশ ভালো। চলেন দেখি। শখের হাড়ি, এখানে একটু ভিড় কম, তাই এখানে আমরা বসতেছি। সব হাড়ির ভিতরে সব মাছ, মুরগি, হাঁস, সব ধরনের খাবার আছে। এটা হাঁস। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। এটাও হাঁস, এটা দেশি মুরগি। আচ্ছা, দেখে মনে হচ্ছে আচ্ছা টার্কি মুরগি, এটা টার্কি মুরগি। টার্কি খাবো আজকে। আচ্ছা, এটা প্রাইস কত পার পিস? এটা 150, এটা 150, আর গরু 150, আর বনমোরগ 300, আর কবুতর 300। বনমোরগ আছে? ও, বনমোরগ আছে। কি পার পিস হিসেবে নাকি এক প্লেটে কয়টা দেন? হ্যাঁ, এটা উঠান দেখি। এটা বনমোরগ। আচ্ছা, কয় পিস দেন? এক প্লেটে 300 টাকায় 5-6 পিস দেন। আর এটা কবুতর আর ঘুঘু, দুইটা মিক্সড, মানে যে যেটা চাই তাকে সেটা দেন। বুঝবেন কিভাবে কোনটা কবুতর কোনটা ঘুঘু? বড় সাইজের গুলো কবুতর, আর একটু ছোট যেগুলো ঘুঘু। কবুতর কত রে, ঘুঘু কত রে? একই দাম? হ্যাঁ, পার পিস 300। আস্ত কবুতর। তুমি কবুতর খাইছো? ভালো লাগছে? কবুতর, কোয়েল পাখি, কবুতর খাও নাই? বনমোরগ, টেস্ট কি খাইছো? হাতি খেয়েছো? কি খেয়েছো? বিশাল বড় রোস্ট। মোটামুটি যে কয়টা খাবার আমরা সিলেক্ট করেছিলাম সবগুলো বেশ মজা ছিল এবং বাচ্চারাও খুব মজা করে খেয়েছে। লাঞ্চ শেষ করে আবার আমরা হাইওয়ে ধরে ছুটে চললাম কক্সবাজারের দিকে, এবং কক্সবাজারের রাস্তাটা এত সুন্দর, কখন সময় চলে যায় বোঝা যায় না। তো এইবার আমরা যেটা করেছি, আমরা হাইওয়ে থেকে একটু ছোট একটা রাস্তায় ঢুকে যাই, কারণ আমরা যাব রামু হয়ে কক্সবাজারের দিকে, এবং আমরা এবার উপভোগ করব মিনি বান্দরবন। রাস্তা ছোট, কিন্তু দুই পাশের দৃশ্য এতই সুন্দর ছিল যে মানে এক মুহূর্তের জন্য আমাদের চোখের পলক পড়েনি। পাশে ধান ক্ষেত এবং এই পাশে পাহাড়, মানে প্রত্যেকটা ভিউই খুবই সুন্দর ছিল। এই ছোট রাস্তা ধরে যেতে যেতে হঠাৎ আমার মনে হলো আমি বুঝি বান্দরবন আছি। তখনই বুঝতে পারলাম কেন এই জায়গাটাকে মিনি বান্দরবন বলে। তো সেই ভিউটা আমরা এনজয় করতে করতে চলে গেলাম ইনানির দিকে। আর এই দেখেন বান্দরবনের ফিল আসতেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে মিনি বান্দরবন। কিছুদিন পরে এই ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আর এখানে আসা নিয়ে কোনো ঝামেলা থাকবে না। এখন তো ছোট্ট ব্রিজ দিয়ে পারাপার করতে হয়, এটা খুবই রিস্কি, খুব ভয় লাগে আমার। হ্যাঁ, আস্তে আস্তে করে সবাই যায়। জ্যামও হয়। হ্যাঁ, এটা কারণে অনেক জ্যাম হয়। এই যে কাইকিং এর বোর্ড গুলা, ও এই যে এখান থেকে কাইকিং এর জন্য নামে, স্পটটা এখানে দরকার, এবং এই যে এখানে কাইকিং এর টিকিট গুলা কাটা হচ্ছে। ইনানি বিচ, যার দৈর্ঘ্য 18 কিলোমিটার। এখানে বালুকাবালায় দেখা যায় ছোট ছোট রঙিন পাথর আর ঝিনুক, যা শুধু পর্যটকদের নয়, প্রকৃত প্রেমীদেরও আকর্ষণ করে। এখানে নীল জলরাশি আর ঢেউয়ের মৃদু গর্জন যেন প্রকৃতির এক শান্তিপূর্ণ সুর। ইনানি বিচের পাথরগুলোর একটা বিশেষ আকর্ষণ আছে। এখানকার স্থানীয়রা বলে এই পাথরগুলো নাকি সাগরের গল্প বলে। ইনানি বিচে নামতে আমাদের চোখে পড়লো কায়াকিং। আধা ঘন্টা ঘোরার জন্য তারা চার্জ করছিল 250 টাকা। দামাদামি করে আমরা সেটা 200 টাকায় রাজি করাই, কিন্তু আশার মন খারাপ ছিল, তাই আমার আর কায়াকিং এনজয় করা হয়নি।
কারণ সন্ধ্যা হয়ে গেছে, আশটা সমুদ্রে নামতে পারবে না। দিনের শেষে সূর্য যখন সমুদ্রের ওপারে হারিয়ে যায়, তখন ইনানি বিচের সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে যায়। প্রকৃতির এই মনোরম পরিবেশ বারবার যেন ফিরে আসার ডাক দেয়। যেহেতু সূর্যাস্ত হয়ে গেছে, আমরা এবার রওনা দিয়ে দিলাম কক্সবাজারের দিকে। আজই আমরা ফেরত যাব ঢাকাতে। সো আমরা কক্সবাজারে একটু ডিনার করবো, দেন আমরা চলে যাব ঢাকা থেকে। ক্র্যাব নিছি, কোরাল নিছি। ক্র্যাবটা হচ্ছে আপনার একটা স্পেশাল ফ্রাই করে দিবে মশলা দিয়ে। চোখটা দেখেন, চোখের কি অবস্থা দেখেন, কালার আছে না? হ্যাঁ, তার মানে হচ্ছে ফ্রেশ আছে। আচ্ছা। এটা যখন ঘোলাটে হয়ে যাবে তার মানে এটা ফ্রেশ না। কক্সবাজারে ঢোকার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ক্র্যাব খাওয়া। এবং আমরা নেমেই ঢুকে যাই কাসুন্দিতে, কিন্তু যেহেতু সেটা একটা ভ্যাকেশন টাইম ছিল, এত মানুষের ভিড় ছিল, আমরা কাসুন্দিতে বসার মতো কোনো জায়গা পাই নাই। তারপরেই চলে গেলাম, রাস্তায় আমাদের চোখে পড়লো স্ট্রিট ফুড। ভাবলাম একটু ট্রাই করি, যদিও মানে এক ফোঁটা ভালো লাগে নাই, একদম মান ভালো ছিল না, ওদের তেলের কোয়ালিটি খুবই বাজে। সেটা একটু ট্রাই করলাম, এবং পাশেই একটা ঝাঁকাতে অনেক ঝিনুক শামুক নিয়ে বসেছিল, তো সেখানে বাচ্চারা একটু ব্রেসলেট টেসলেট কিনলো। আমরা একটু টুকটাক শপিং করলাম, করে টোরে আমরা চলে গেলাম চেয়ারসে। ওখানে আমরা অর্ডার দিলাম। যে ইয়েটা আমরা নিলাম, এটা হচ্ছে সিঙ্গাপুরিয়ান চিলি ক্র্যাব। জানি না খেতে কেমন হবে, দেখা যাক কেমন হয়। কিন্তু এটার হচ্ছে 550 টাকা পড়ছে 1.5 পিস দিবে, মানে একটা দিবে আর তার সাথে অর্ধেক কাঁকড়া দিবে। এই জন্য আমরা দুইটা নিচ্ছি, 550 550 1100 টাকা দিয়ে আমরা 4টা কাঁকড়া নিলাম, যেটা হচ্ছে ফ্রাই, মানে আমাদেরকে একটু মশলা দিয়ে সুন্দর মতো করে বানাই দিবে। আমরা ঠিক প্রাসাদ রেস্টুরেন্টের পাশে চিয়ার্স, ওর কাছ থেকে নিলাম। অর্ডার দেওয়ার পরে তারা বললো মিনিমাম 40 মিনিটস লাগবে। তো ভাবলাম এই সময়টা বসে না থেকে সমুদ্রের পাড়ে একটু হেঁটে আসি। গান বাজনা দেখলাম, এবং ওখানে যে একটু পানিতে পা ভেজাতে পেরে আমার মেয়ের মনটা অনেক ভালো হয়ে গেল, খুবই এনজয় করলো সে। তারপর আমরা চলে আসলাম আমাদের ক্র্যাব যাবো নাকি একটু নিচে? এখানে 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 পানি বেশি আসবে একটু পর পর। ওই যে সাদা দেখা যাচ্ছে আসা, হ্যাঁ এই যে অনিমা কে আসছে, এটা আপু চলে আসছে, দেখো। এখন প্রায় রাত 10:30 বাজে, এখনো মানুষের যে ভিড় এবং এখানে যে উৎসব মুখর পরিবেশ, এটা দেখে তো মনে হচ্ছে রাত শেষ হয়ে যাবে, কিন্তু এখানকার মানুষের ভিড় শেষ হবে। কক্সবাজারে এইরূপ আগে আমি কখনো দেখি নাই। প্লাস্টিক রিসাইকেল করার যে উদ্যোগ এরা নিয়েছে, এটা খুবই অসাধারণ। যেই বড় দানব বানাইছে, এটা দেখে তো আমার পুরো মাথা নষ্ট। যাই হোক, এখানে একটা খুবই এক্সক্লুসিভ জিনিস আমি দেখলাম। আপনি যদি প্লাস্টিকের বোতলগুলো যদি আপনি কালেক্ট করে এখানে দেন, এই স্টোর আছে এখানে, ওরা এক্সচেঞ্জে কোনো ফুড বা হচ্ছে ডিম, চাল এইসব দিচ্ছে। ক্র্যাবটা বেশ ভালো ছিল, খেতেও বেশ মজা ছিল। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে। তো এই ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে, আমাকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমি আরো আগ্রহ পাই ভালো ভালো ভিডিও বানানোর জন্য। দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকবেন, টিল দেন, বাই।